আসসালামু আলাইকুম। আজকে পড়াচ্ছি বৃত্তের যেখানটুকু বাকি ছিল। আচ্ছা, এই অঙ্কগুলো করার পর এবার আমি প্রশ্নমালা কোয়েশ্চেনগুলো করাবো, ঠিক আছে? তো আমাদের হয়েছিল পেজ নাম্বার 536, পেজ 536 পর্যন্ত হয়েছিল। অর্থাৎ প্রদত্ত যদি 3টি বিন্দু থাকে তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? তিনটি বিন্দুর সমীকরণ, তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা একটা জিনিস জানি যে দুটো কনস্ট্যান্টের মান যদি বের করতে হয়, কোনো ইকুয়েশনের দুটো কনস্ট্যান্টের মান যদি বের করতে হয়, তার জন্য কমপক্ষে দুটো ইকুয়েশন থাকা দরকার। যদি তিনটে কনস্ট্যান্ট আমার বের করতে হয় তাহলে তিনটে ইকুয়েশন থাকা দরকার। তো আমার এখানে জি, এফ আর সি এই তিনটে কনস্ট্যান্টের মান বের করতে হবে। তাহলে এই তিনটে কনস্ট্যান্টের মান বের করার জন্য তিনটে সমীকরণ লাগবে। আবার এখানে তিনটে সমীকরণ তুমি পেয়েও যাচ্ছ। একটা হচ্ছে এ বিন্দু দিয়ে স্বতঃসিদ্ধ হচ্ছে, বি বিন্দু দিয়ে মানে x2 y2 দিয়ে স্বতঃসিদ্ধ হচ্ছে, সি বিন্দু দিয়ে স্বতঃসিদ্ধ হচ্ছে। তাহলে এক্ষেত্রে তুমি তিনটে ইকুয়েশন পেয়ে গেলে, যেটা তোমাদের আছে 2, 3, 4। ওই তিনটে যদি সলভ করো, তিনটে থেকে জি, এফ আর সি পেয়ে যাবে। তিনটি ইকুয়েশন থেকে যদি তিনটি মান যদি না বের করতে পারো, তো একটা উপায়টা আমি একবার বলে দিই। যেমন ধরো এখানে ইকুয়েশন ধরো তিনটে আছে, তো তিনটে থেকে আমাকে প্রথমে কম্প্যাক্ট করে দুটো ইকুয়েশনে আনতে হবে। আমি প্রথম দুটো ইকুয়েশন লিখছি। প্রথম দুটো ইকুয়েশন বিয়োগ করছি। আমার x1 y1 x2 y2 মান যদি দেওয়া থাকে, x1 y1 মানে দেওয়া আছে, তো বলাই হয়েছে যে প্রদত্ত, তাদের মান যদি এরকম 1,2, 2,3, 4,3 এরকম যদি মানগুলো দেওয়া থাকে, তাহলে আমি এই ইকুয়েশনটা বসাচ্ছি। কোন ইকুয়েশন? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে x1 এর মানটা বসাবো, x এর মান 1, y এর মান 2 বসাবো প্রত্যেক ক্ষেত্রে। তাহলে এখানে এইটা যে লিখবো, তার জন্য আমাকে কি লিখতে হবে? যে যেহেতু এ বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত, সেহেতু বলে এইভাবে লিখলাম, ঠিক আছে? এখানে যে ভাষাটা হবে সেটা এরকম হবে, যেহেতু এই বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত, সেহেতু 1² প্লাস 2² প্লাস 2g x এর মান বসাচ্ছি 1 প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এটা থেকে কি পাওয়া যাচ্ছে? 1² 2² 2² মানে 4, 5 পেলাম। তাহলে 2g প্লাস 4f প্লাস c প্লাস 5 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা সিম্পলিফিকেশন করে এরকম পাওয়া গেল। তারপরের লাইনটা কি লিখতে হবে? যেহেতু বি বিন্দুটি এর উপর অবস্থিত, বা এইটাকে এতবার যদি না লিখতে হয় তাহলে এক নাম দিলে, 1 নং বৃত্তের উপর অবস্থিত, 1 নম্বর বৃত্তের উপর অবস্থিত, সেহেতু বলে এবার এটা বসাচ্ছি 2² প্লাস 3² প্লাস 2g ইন্টু 2 প্লাস 2f ইন্টু 3, এইখানে মান বসাচ্ছি x আর y এ, প্লাস c ইকুয়াল টু 0। 2 দুগুণে 4 আর 3 তিরিকে 9, 9 আর 4 13, 4g প্লাস 6f
প্লাস সি প্লাস 13 ইকুয়াল টু 0। তারপরে ওই রকম ভাবে আরেকটা লাইন লিখতে হবে যে যেহেতু সি বিন্দুটি 1 নম্বর বৃত্তের উপর অবস্থিত সেহেতু x এর জায়গায় এই 4, y এর জায়গায় আমি 3 বসাচ্ছি প্রতি ক্ষেত্রে। এইট জি প্লাস 6f প্লাস সি প্লাস 16 আর 9 25 সমান 0। তো আমি কি বললাম যে এই তিনটে ইকুয়েশন থেকে কি করে তুমি দুটো ইকুয়েশনে আনবে বা দুটো কনস্ট্যান্টে আনবে। আমার এখানে জি এফ আর সি তিনটে কনস্ট্যান্ট আছে, তিনটে কনস্ট্যান্টের মান বের করতে হবে। তাহলে আমি এটা 1 নম্বর নাম দিয়েছি, এটাকে 2 নাম দিতে পারি, এটাকে 3 দিতে পারি, এটাকে 4 দিতে পারি। নাম দিয়ে দিলাম। 2 এবং 3 থেকে পাই, এখানে আমি লিখছি 2 এবং 3 থেকে পাই, আমি আর লিখছি না, জাস্ট ডট দিয়ে দিলাম। 2 ও 3 থেকে পাচ্ছি, দেখো এখানেও সি এখানেও সি, তাহলে এই দুটো ইকুয়েশন যদি বিয়োগ করে দিই সি আর সি কেটে যাবে। আবার 3 আর 4-এতেও এরকম সি আর সি, যদি আবার এটা থেকে এটা বিয়োগ করে দিই বা এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলেও ঠিক আছে। তাহলে ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 3 সমান যেটা পাওয়া যাচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে, সরি 3 নম্বর সমীকরণ থেকে, হ্যাঁ 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করে পাই, বিয়োগ করছি 2g পেলাম, এটা থেকে এটা বিয়োগ করছি 2f পেলাম, এটা থেকে এটা বিয়োগ করছি 0, এটা থেকে এটা বিয়োগ করছি 8 সমান 0। তারপর কি লিখলাম 3 নম্বর সমীকরণকে 4 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করে পাচ্ছি, এটা থেকে এটা বিয়োগ করলে কি পাচ্ছি 4g 6f আর 6f বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে। আবার c আর c, আচ্ছা মনে করো এটা 0 হচ্ছে না, মনে করো এটা এরকম মান নিলে 5 নিয়েছো, 4,5 4,5 4 4 16 আর 5 5 25, 16 আর 25 কত হয় 41 হচ্ছে। তাহলে এই মানটা হলো 41 আর ওইদিকে হচ্ছে 5 10। আমি এই কারণেই লিখছি এটা, তিনটে যে কনস্ট্যান্ট থাকলে কি করতে হয় সেটাই আমি বোঝানোর জন্য অ্যাকচুয়ালি বলছি। এখানে 4g হলো, এখানে 4f হলো, c আর c বিয়োগ করা হলো, এটা থেকে এটা বিয়োগ করা হলো 3 8 3 11 28। দেখো তাহলে আমি দুটো এরকম সমীকরণ পেয়ে গেলাম যাদের জি আর এফ রয়েছে, তাই তো? তাহলে জি আর এফ রয়েছে, এবার আমরা তাহলে দুটো সমীকরণ থেকে দুটো কনস্ট্যান্টের মান যেরকম করে বাড়ি করব, বজ্র গুণন হোক, অপনয়ন পদ্ধতি হোক, বা একটার মান অন্যটাই বসিয়ে যেটা বলে সেই পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতিতে আমরা এফ এবং জি এর মান নির্ণয় করতে পারবো। আগের দিন এটা বলেছিলাম কিন্তু এরকম ডিটেলসে বলিনি, তো তাই একবার বলে দিলাম। একটা জিনিস দ্রষ্টব্য দেওয়া আছে, দেখো 2 3 এবং 4 নম্বর সমীকরণ সমাধান করে জি এফ এবং সি এর মান নির্ণয় করা সম্ভব তখনই হবে, জি এফ এবং সি এর মান তখনই নির্ণয় করা সম্ভব হবে যখন y1 ইন্টু x2 মাইনাস x3,
y2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2 যদি নট ইকুয়াল টু 0 হয়, বা এ বি সি বিন্দু তিনটি একরেখীয় না হয়, তাহলে আমার এখানে একটা জিনিস ভুল এসেছে। আমি যে মানটা এইগুলো নিয়েছি, আমার কিন্তু এক্ষেত্রে একটা ভুল আছে। এই দুটোতে হচ্ছে এই সমীকরণ দুটো সমান্তরাল, তাহলে এক্ষেত্রেও এটা হবে না। আমি যেহেতু একটা মান দিয়ে দেখানোর জন্য বললাম, সেহেতু এই মানগুলো এমনি মন থেকে নিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে না। যেটা হচ্ছে কি না হচ্ছে, এই মানটাই বসিয়ে দেখবে, y1 ইন্টু x2 মাইনাস x3 প্লাস y2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2 যদি 0 হয়ে যাচ্ছে, আমার যদি এই মানটা 0 হয়ে যায়, তাহলে মানটা নির্ণয় করা সম্ভব হবে না এফ জি এবং সি এফ। এবার দেখাবো দুটি প্রদত্ত বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। দেখো বোর্ডে আঁকার চেষ্টা করেছি, যে মনে করো ওই দুটো বৃত্তর সমীকরণ দেওয়া আছে, এরকমই দেওয়া আছে, বা ধরছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো দুটো বৃত্তের সমীকরণ যে তোমাকে দেওয়া আছে, তাহলে জি আর এফ এগুলো একটু আলাদা আলাদা, তাহলে জি1 f1 c1 ধরলাম। 2 নম্বর বৃত্তটা মানে ওই ডান দিকের বৃত্তটা, তার সমীকরণটা এরকম, তার কনস্ট্যান্ট গুলো g2 f2 আর c2 ইকুয়াল টু 0। তাহলে এদের যে ছেদবিন্দুগুলো এক এবং 2 নম্বর যে বৃত্ত, তাদের ছেদবিন্দুগামী যে কোনো লেখের সমীকরণ বা যে কোনো লেখচিত্র, তাদের সমীকরণ কি হবে, 1 এবং 2 দুটোকেই স্যাটিসফাই করছে এই বিন্দুগুলো। দেখো এই যে বিন্দু দুটো আছে, সেই বিন্দুটা এই বৃত্তেতেও রয়েছে, এই বৃত্তেও রয়েছে, আবার এই বিন্দুটা এই বৃত্তেও রয়েছে, ওই বৃত্তেও রয়েছে, তাহলে দুটো সমীকরণ কি স্যাটিসফাই করবে, তাই তো? তাহলে ওই বিন্দু দুটির উপর দিয়ে যাবে। এবার এখন ওই বিন্দু গুলোকে নিয়ে কোনো কাজ নয়, এখন এই যে দুটো বিন্দু, এই বিন্দুগুলোকে নিয়ে কোনো কাজ নেই। এখন আমার কথা হলো যে এই বিন্দু দুটোর উপর দিয়ে বা এই বৃত্ত দুটির ছেদিতাংশ ছেদবিন্দু, ওটাই হচ্ছে যে ওই বিন্দুগামী যে কোনো লেখচিত্র, সেটা সরলরেখা হতে পারে, পরাবৃত্ত উপবৃত্ত, যে কোনো সমীকরণ নির্ণয় করার জন্য আমি এখানে একটা কনস্ট্যান্ট দেব। এটাকে প্রথম সমীকরণ, এটাকে দ্বিতীয় সমীকরণ ধরছি। তাহলে প্রথম সমীকরণটা লিখছি, সমীকরণটা নয়, এই ইকুয়াল টু 0টা বাদ দিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 প্লাস এর সঙ্গে একটা কে গুণ করতে হবে, কে একটা কনস্ট্যান্ট ভ্যালু, কে এর ব্যাপারটা আরো ডিটেলসে একটু পরে বলা হবে। কে এর সঙ্গে এই সমীকরণটা গুণ করতে হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2। এটা যে কোনো, যখনই দুটো সরলরেখা হোক
ধরো দুটো সরলরেখা, তাদের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুগামী সরলরেখা হোক, অধিবৃত্ত হোক, যেরকমই সমীকরণ হোক না কেন, তার মানটা এরকম ভাবে পাওয়া যায়। এই যে এটা লিখলাম প্লাস কে ইন্টু এটা দিয়ে লিখলাম, ঠিক আছে? একটা সমীকরণের মানটা আর আরেকটা সমীকরণটার মানটা, একটা 1 দিয়ে গুণ করলাম, একটা কে দিয়ে গুণ করলাম, দিয়ে এটা সমান 0 লিখবো, কারণ ডান দিকে 0 আছে। এবার এক্স স্কোয়ার আর এখানেও এক্স স্কোয়ার রয়েছে, যদি এক কাছে করা হয় তাহলে কি হবে, এখানে কে এক্স স্কোয়ার, কে ওয়াই স্কোয়ার এরকম করে হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে পড়ে থাকছে এখানে 1 আর ওখানে প্লাস কে, 1 প্লাস কে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এখানে যদি কমন নেওয়া হয় 1 প্লাস কে ওয়াই স্কোয়ার, প্লাস এরকম ভাবে 2g1x, 2 আর 2 আর x কমন যাবে, তাহলে g1 মাইনাস g2 কে প্লাস g2 কে x প্লাস 2 f1 প্লাস f2 কে y প্লাস c1 প্লাস c2k ইকুয়াল টু 0। দেখো আমরা জানি যে বৃত্তের সমীকরণ হতে গেলে বৃত্তের সমীকরণে কিরকম থাকে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোনো সহগ থাকে না, তাহলে আমাকে এই সহগগুলো হটাতে হবে বা 1 প্লাস কে দিয়ে ভাগ করে দিতে হবে both সাইড, এই বাঁ দিকটা আর ওই ডান দিকটা, ডান দিকটা ভাগ করলেও সেই শূন্যই থাকবে, আর বাম দিকটা ভাগ করলে কিরকম থাকবে, এক্স স্কোয়ার থাকলো পরে প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, আর এটাকেও ভাগ করছি কি দিয়ে, 1 প্লাস কে দিয়ে, এটাও 1 প্লাস কে দিয়ে ডিভাইড হচ্ছে সমান 0। এই যে এই সমীকরণটা লিখেছিলাম, এটা যে কোনো লেখের সমীকরণ। এবার আমাকে বৃত্তের সমীকরণই আনতে হবে। কি বলা হয়েছিল যে প্রদত্ত বৃত্ত দুটির ছেদবিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, তাহলে একটা বৃত্তের সমীকরণের মতো একটা সমীকরণ নিয়ে চলে এলাম ওখান থেকে। এটা হচ্ছে ওই বৃত্ত দুটির ছেদবিন্দুগামী যে কোনো লেখর মানটা এভাবে লেখা যায়। যদি ওখান থেকে বলা হতো অধিবৃত্তের সমীকরণ, তাহলে তোমার অধিবৃত্তের সমীকরণ কিরকম হয় সেরকম ভাবে করতে। অধিবৃত্তের সমীকরণ কিরকম আকারের হয়, এরকম ধরনের হয়তো, তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার থাকে না, বা এক্স স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 0 হচ্ছে, তো সেরকম ভাবে তখন আনতে হতো, সেই আকারে নিয়ে যেতে হবে। তারপর দুটি বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্ত দুটির যে সাধারণ জ্যা, এই সাধারণ জ্যা তার সমীকরণ নির্ণয়। আগের ক্ষেত্রে আর একটা জিনিস বলা হয়নি, যখন 1 প্লাস কে দিয়ে ভাগ করছি নিশ্চয়ই যে জিনিসটা দিয়ে ভাগ করা হবে সেই জিনিসটা নট ইকুয়াল টু 0, 1 প্লাস কে তাহলে নট ইকুয়াল টু 0, 1টাকে ওইদিকে নিয়ে চলে গেলে কি হচ্ছে, কে নট ইকুয়াল টু -1, তাহলে কে এর মান যদি -1 হয়ে যায় তাহলে ভাগ করা যাবে না, তখন সমীকরণ বের করা যাবে না, তাহলে কে নট ইকুয়াল টু 1 হতে হবে। ওই বৃত্তটাই রয়েছে, দেখো ওই বৃত্তগুলোই রয়েছে, তাদের যে সাধারণ জ্যা,
এই সাধারণ যেটা মনে করো এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর এটা হচ্ছে x2, y2। এই বিন্দু দুটোর স্থানাঙ্ক এরকম। তাদের যে তাহলে এ বি যে জ্যাটা সেই জ্যাটার সমীকরণ নির্ণয় করতে হবে। জ্যা মানে নিশ্চয়ই সরলরেখার সমীকরণ বের করতে হবে। আর সরলরেখার সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো থাকবে না। তাহলে মনে করি দুটো বৃত্তর সমীকরণ এরকম দেওয়া আছে। আগের মতো আবার ধরছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x এবার আগের ক্ষেত্রে বললাম যে এই বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত, ওই বৃত্তের উপরও অবস্থিত, আর বি বিন্দুটাও 1 নম্বর বৃত্ত এবং 2 নম্বর বৃত্ত উভয়ের উপর অবস্থিত। তাহলে আমাকে সাধারণ যে জ্যা এ বি তার মানটা বের করতে হবে। তাহলে যখন x1 আর y1 এই বিন্দুটার কথা ভাবছি, যখন এই বৃত্তটার উপর অবস্থিত তাহলে এই বৃত্তটাকে স্বতঃসিদ্ধ করে। সেক্ষেত্রে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাতে পারবো। এটা যদি 1 নম্বর সমীকরণ, এটা যদি 2 নম্বর সমীকরণ দিই তাহলে লিখবো এ বিন্দুটি 1 নম্বর বৃত্তের উপর অবস্থিত, তাহলে 1 নম্বর বৃত্তকে স্বতঃসিদ্ধ করবে এবং অতএব ওটা লেখার পর তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g1x1 প্লাস 2f1y1 প্লাস c1 ইকুয়াল টু 0। ওই কথাটাই, আচ্ছা ওটা একেবারে লিখে দিলেই হতো যে এ বিন্দুটি 1 নম্বর এবং 2 নম্বর বৃত্ত উভয় বৃত্ত কি বৃত্তের উপর অবস্থিত, তাহলে অতএব এটা সমান 0 আর এটা সমান 0। এই যে বৃত্তটা, এই বৃত্তটাতেও আমি x1 y1 বসাচ্ছি। এই বৃত্তটা g2 ছিল, x1 f2 y1 প্লাস এখানে c2 ছিল ইকুয়াল টু 0। এবার এই যে আমি তাহলে দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, একটা 4 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, x1 আর x1 এর স্কয়ার x1 এর স্কয়ার y1 এর স্কয়ার y1 এর স্কয়ার কেটে যাবে, বিয়োগ হবে, তাহলে কেটে যাবে, পড়ে থাকবে এইগুলো। তাহলে লিখবো 3 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর বা 4 নম্বর থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই 2, আমি g1 এই 3 থেকে 4 বিয়োগ করি যদি g1 মাইনাস g2x1, এখানেও x1 এখানেও x1 রয়েছে, x1 কমন গেল, এখানেও 2 আর y1 রয়েছে, তো 2 আর y1 কমন গেল, পড়ে রইল f1 মাইনাস f1 প্লাস f2, f1 মাইনাস f2 বিয়োগ করছি তো c1 মাইনাস c2, এটা বিয়োগ করছি 0 মাইনাস 0 মানে 0। তারপরটার ক্ষেত্রে ওটা বি বিন্দুর ক্ষেত্রে একই হবে যে বি বিন্দুটা 1 নম্বর বৃত্ত এবং 2 নম্বর বৃত্ত উভয়ের উপর অবস্থিত, অতএব দিয়ে তাহলে কি লিখবো, ওই বি এর যে স্থানাঙ্ক তাহলে 1 নম্বর বৃত্ত এবং 2 নম্বর বৃত্ত উভয়তে বসিয়ে পাচ্ছি সরি এখানেতে x2 ছিল, x2 y2 x2 y2 x2 y2
2 নম্বর বৃত্তে কি আছে, x2 স্কয়ার y2 স্কয়ার প্লাস 2g2 x2 প্লাস 2f2 y2 প্লাস c2 ইকুয়াল টু 0। এটাকে আমি 5 আর এটাকে 6 যদি নাম দিই তাহলে আমরা লিখতে পারবো যে 5 নম্বর থেকে 6 নম্বর বিয়োগ করে পাই। আমরা 5 নম্বর থেকে 6 নম্বর এটাই বিয়োগ করছি, কারণ আগের ক্ষেত্রে g1 মাইনাস g2 হয়েছে, এটাও g1 মাইনাস g2 একই সমীকরণই আসবে। দেখো এটা থেকে এটা বিয়োগ করে 5 থেকে 6 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই x2 আর x2 বিয়োগ হয়ে গেল, y2 y2 বিয়োগ হয়ে গেল, পড়ে রইল 2 আর 2, x2 কমন গেল, g1 মাইনাস g2 প্লাস 2 আর y2 কমন গেল, f1 মাইনাস f2 প্লাস এখানে কিছু কমন গেল না, c1 মাইনাস c2 সমান 0। এবার আমি এটা নাম দিচ্ছি 7 এবং 8। তাহলে 7 এবং 8 ইকুয়েশন থেকে দেখতে পাওয়া যাচ্ছে ইকুয়েশন দুটো একই রয়েছে। একটা হচ্ছে x1y দিয়ে x1 y1 দিয়ে স্বতঃসিদ্ধ হয়েছে, আর এই ইকুয়েশনটা x2 y2 দিয়ে স্বতঃসিদ্ধ হয়েছে। বাদ বাকি সব কনস্ট্যান্ট গুলো একই, x এখানে রয়েছে, y এখানে রয়েছে, তাই তো? তাহলে 7 এবং 8 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি যে ওই ab যেটার সমীকরণ হবে, তাহলে x1 y1 x2 y2 এর জায়গায় শুধুমাত্র x y দিয়ে লিখে দেবো চলরাশিটি। তাহলে 2 g1 মাইনাস g2 x প্লাস 2 f1 মাইনাস f2 y প্লাস c1 মাইনাস c2 সমান 0। এটাই হয়ে গেল ওই ab যে যেটা তার সমীকরণ। আবার দেখো, যখনই কোনো বৃত্তের উপর কোনো বিন্দু দেওয়া থাকবে তখনই নিশ্চয়ই ওই যে বিন্দুটা ওই বৃত্তটাকে স্বতঃসিদ্ধ করবে, মানে ওই বৃত্তের x আর y এর জায়গায় ওই বৃত্তের ওই বিন্দুর স্থানাঙ্কর মানগুলো বসবে। বসিয়েছি, দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই বসিয়েছি, দ্বিতীয় বৃত্তটার ক্ষেত্রে। দিয়ে দেখো এগুলো যদি বিয়োগ করা যায় বা যে কোনো প্রকারে একটা সমীকরণ বের করতে হবে, তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করে একটা ইকুয়েশন এলো। দুটো এরকম একই ইকুয়েশন থেকে আমি একটা সাধারণ চলরাশি দিয়ে আমি একটা ইকুয়েশন লিখে দিতে পারলাম, যেটা ab এর সমীকরণ হলো। তারপর একটা বৃত্তর সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। ডান দিকে একটা ছবি এঁকেছি, ওই যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তটার সাপেক্ষে ওই যে পি বিন্দুটা তার অবস্থান। অবস্থান বলতে এখানে বোঝাচ্ছি যে ওই বৃত্তটার যে ইকুয়েশন দেওয়া আছে আর পি এর স্থানাঙ্ক দেওয়া আছে। দেওয়া আছে দুটো জিনিস, ওই বৃত্তটার সমীকরণ দেওয়া আছে আর পি এর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে বৃত্তের যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমরা বৃত্তের কেন্দ্রের মান বের করতে পারবো এবং বৃত্তটার ব্যাসার্ধের মান বের করতে পারবো। মনে করো সমীকরণটা এরকম দেওয়া আছে, তার নিশ্চয়ই কেন্দ্রটা এরকম হয়, মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে কেন্দ্রটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধটা পাওয়া যাবে এটা পেয়ে গেলাম। পি বিন্দু থেকে এই যে কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ,
তাহলে এর যে দূরত্বর মানটা সেইটা যদি এই যে ব্যাসার্ধ হচ্ছে যদি বড় হয়, তাহলে এই বৃত্তটার বাইরে অবস্থিত পি বিন্দুটা, যদি এর ব্যাসার্ধ এবং এই পি আর এটাকে ধরো এন ও পি এন দিলাম, যদিও বৃত্তের কেন্দ্র সি দিয়ে সেন্টার লেখা হয়, তাহলে সিপির দৈর্ঘ্য যদি এই ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, তাহলে নিশ্চয়ই বৃত্তটার এই যে পেরিমিটারের উপর অবস্থিত হবে, বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে। যদি সিপি এর মান ব্যাসার্ধ হচ্ছে ছোট হয়, তার মানে বৃত্তটির ভেতরে অবস্থিত হবে, তাহলে সেটার মান আমরা নির্ণয় করব কোনটা, সিপি এর মানটা আগে বের করি। পি এর মানটা এক্স কমা ওয়াই নয়, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ডি, এখানে কি দেওয়া আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর সি আছে এইচ কমা কে নাকি। আমার এখন বৃত্তের যে সমীকরণটা সেটা দেয়া নেই, আমি এখানে কেন্দ্রটা এমনি ধরেছি মাইনাস জি মাইনাস এফ এই সমীকরণ থেকে। আমার ওখানে কেন্দ্রটা, এরা আবার কেন্দ্রটা বলে দিয়েছে এইচ কমা কে, তাহলে মাইনাস জি মাইনাস এফ এর বদলে আমি এইচ কে লিখছি। এক্স আর ওয়াই এর জায়গায় এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরছি। মনে করো বৃত্তের সমীকরণটা দেওয়া নেই, এইচ কে দেওয়া আছে। তাহলে সিপি এর দৈর্ঘ্য নিশ্চয়ই এটা হবে, সিপি তার স্কোয়ার দিচ্ছি, সিপি স্কোয়ার সমান এক্স ওয়ান মাইনাস এইচ, এক্স ওয়ানটা দেখো এই বাইরে রয়েছে, যদি বাইরে থাকে তো এক্স ওয়ানটা বড় হচ্ছে, আর যদি এই পজিশনে থাকে এই নিচের দিকে থাকলো, এটাও বাইরে অবশ্য বৃত্তের, তখন এক্স ওয়ানটা এইচ এর চেয়ে ছোট হচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনো এসে যাচ্ছে না যেহেতু হোল স্কোয়ার রয়েছে। x1 minus h y1 x1 minus h এর হোল স্কয়ার y1 minus k তার হোল স্কয়ার সমান cp স্কয়ার। এবার বৃত্তের ব্যাসার্ধ আমার এখানে এত ঝামেলা না ধরে ওরা ধরেছে যদি ওই যে মানটা ওই ভ্যালুটা ছোট করে এ ধরছি, তাহলে আমি যেটা আগের ক্ষেত্রে বললাম যে যদি আচ্ছা সিপির মান তাহলে রুট ওভার ওটা দিয়ে হবে, রুট ওভার এটা, বা না দিয়ে এদিকেও স্কোয়ার দিচ্ছ সিপি স্কোয়ার, আর এদিকেও ব্যাসার্ধর স্কোয়ার ধরছো এ স্কোয়ার, তাই তো এটাও ব্যাসার্ধ, সরি এটারও স্কোয়ার ধরছো আর এটারও স্কোয়ার ধরছো, তাহলে সিপি তার স্কোয়ার যদি গ্রেটার দেন এ স্কোয়ার হয়, ব্যাসার্ধের চেয়ে যদি সিপি এর মানটা বড় হয়, তাহলে ওটা বৃত্তের বাইরে অবস্থিত। যদি সিপি তার স্কোয়ার সমান যদি এ স্কোয়ার, এই যে ব্যাসার্ধ তার সঙ্গে যদি সমান হয়ে যায়, পিটা যদি এইখানে থাকতো বা এইখানে থাকতো, তাহলে এই যে সিপি আর এ ব্যাসার্ধ সমান, সিপি স্কোয়ার আর এ স্কোয়ার যদি সমান হয়ে যায়, তাহলে বৃত্তের পরিধির উপর অবস্থিত। তারপর সিপি স্কোয়ার লেস দেন এ স্কোয়ার যদি হয়,
এ স্কোয়ার তার চেয়ে সিপির দৈর্ঘ্য আবার ছোট, সিপি মানে এইটুকু যদি হয় তার মানে বোঝাচ্ছে যে বিন্দুটা ভেতরে অবস্থিত, বৃত্তের পরিধির ভেতর অবস্থিত। হয়ে গেল এটুকুই, আর পরে আর কিছু বলেনি। আমি এখানে যেমন এ ধরেছিলাম, প্রথমেই ধরেছিলাম এই এ এর মানটা কি ধরেছিলাম, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমি যদি এর জায়গাগুলোতে, এ স্কোয়ারের জায়গাগুলোতে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি বসিয়ে দিই, এই একই জিনিসটাই আসবে। মানে আমার মোট কথা একটা হচ্ছে সিপির দৈর্ঘ্যের সঙ্গে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের তুলনা করা হচ্ছে, যদি বড় হয়, যদি সমান হয়, আর যদি ছোট হয় তাহলে বৃত্তের বাইরে, বৃত্তের পরিধির উপর, বৃত্তের ভেতর অবস্থিত হবে। তারপরে আছে একটা বৃত্ত, সে বৃত্তটা দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে দুটো বিন্দুতে যথাক্রমে, এক্স অ্যাক্সিসকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, আর ওয়াই অ্যাক্সিসকে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। আমার যদি এক্স বৃত্তটার সমীকরণ এরকম হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয়, এটাকে সি ধরা হয়েছে তাই তো। তাহলে এই ছেদিতাংশগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ছেদিতাংশ বলতে এখানে এবি পাওয়া গেছে আর এখানে ডিই পাওয়া গেছে। তোমরা মাধ্যমিকে একটা জিনিস শিখেছিলে যে বৃত্তের উপর একটা জ্যা, সেই জ্যা তার মধ্যবিন্দু থেকে কেন্দ্র যদি টানা হয়, দৈর্ঘ্য টানা হয়, সরলরেখা টানা হয়, সরলরেখা টানা হয়, তাহলে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বা কেন্দ্র থেকে এই জ্যাটার উপর একটা 90 ডিগ্রি কোণ করলে এ আর বি কে সমান ভাগে ভাগ করছে। তাহলে এখান থেকে এটা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি। আবার এই যে মানটা রয়েছে, এটা ধরো এম, এ এম আর বি এম এর মান সমান, তাই তো, এম সমান বি এম। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমার মান বের করতে হবে এ এম এর। তাহলে এ এম এর স্কোয়ার সমান কি হবে, অতিভুজের স্কোয়ার সি এ তার স্কোয়ার বিয়োগ সি এম তার স্কোয়ার। সি এ যেটার মান, সেটার মান দেখতে পাচ্ছ ব্যাসার্ধ। তাহলে এই যে এর ব্যাসার্ধ আমাদের কি পড়া ছিল, ব্যাসার্ধ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার স্কোয়ার আছে মাইনাস সি এম রয়েছে। সিএম মানে একটা জিনিস দেখো, সিএমটা লম্ব রয়েছে এই অ্যাক্সিসটার ওপর, এই এক্স অ্যাক্সিস, তার উপর লম্ব রয়েছে, কিন্তু তার মানে বোঝাচ্ছে সিটার যে স্থানাঙ্ক, সেটা সি এর স্থানাঙ্ক কি ছিল, মাইনাস জি কমা মাইনাস এফ, তাই তো। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমীকরণ নিশ্চয়ই এটা। তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে এই দিক বরাবর মাইনাস জি ঘর গেছে, এই দিক বরাবর মাইনাস এফ গেছে, দিয়ে এই সি পয়েন্টটা পাওয়া গেছে। তাহলে সি এম এর দৈর্ঘ্য হচ্ছে মাইনাস এফ তার স্কোয়ার। তাহলে কি পাওয়া যাবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মাইনাস মাইনাসে প্লাস এফ স্কোয়ার, আর এখানে মাইনাস ছিল মাইনাস এফ স্কোয়ার, এটা প্লাস আর মাইনাস কাটলো, জি স্কোয়ার মাইনাস সি, এ এম তার স্কোয়ার পাওয়া গেল জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এ এম সমান কি পাওয়া যাবে, এটা রুট ওভার করতে হবে। আমার বের করতে হবে এবি, তাহলে এবি তো দুগুণ দৈর্ঘ্য এ এম এর,
তাহলে এ এম এর সঙ্গে যদি 2 গুণ করে দিই তাহলে এ বির মানটা পাওয়া যাবে। তাহলে লিখে দিলাম এ বি সরল রেখাংশ সমান 2 ইন্টু এ এম। 2 ইন্টু এ এম এর মানটা কত আছে, রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি লিখে দিলাম। একই রকম ভাবে এবার ডি আর ই এর মান বের করা যাবে। সি যদি আমি এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর একটা লম্ব টানি, লম্ব মানে 90 ডিগ্রি যদি অঙ্কন করি, তাহলে এই যে ডিইটাকে ঠিক অর্ধেক ভাবে বিভক্ত করবে ওই লম্বটা। তার মানে এটাই বোঝাচ্ছে এটা যদি এম হয়, এটা যদি এন হয়, ডিএন আর ইএন এর মান সমান। এইটা এন, ডিএন আর ইএন এর মান সমান হবে। তাহলে একই রকম ভাবে ধরছি ইএন বা ডিএন, যে কোনো একটা ধরতে পারি। ডিএন তার স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সিডি স্কোয়ার মাইনাস সিএন তার স্কোয়ার। সিডি দেখতেই পাচ্ছ যে এটা একটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধর মানটা বসিয়ে দেবো। তার স্কোয়ার আছে, স্কোয়ার বসালাম, মাইনাস সিএন, সিএন তার স্কোয়ার। সিএন এর মানটা এটাই, দেখো সিএন এর মানটা কোনটা, সি যখন সি কেন্দ্রটার স্থানাঙ্ক কি মাইনাস জি কমা মাইনাস এফ, মানে জি ঘর এতটা গেছে, তারপর মাইনাস এফ ঘর এতটা গেছে, জি ঘর নয় মাইনাস জি ঘর। তো এই মানটা আর এই মানটা একই, মাইনাস জি আর ওটাও মাইনাস জি, কারণ এটা একটা রেক্টাঙ্গেল হচ্ছে। তাহলে এই মানটা আমার মাইনাস জি তার স্কোয়ার। তাহলে হয়ে গেল এটা রুট আবার তার স্কোয়ার, মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস জি স্কোয়ার। জি স্কোয়ার আর জি স্কোয়ার কেটে গেল, হয়ে গেল এফ স্কোয়ার মাইনাস সি। ডিএন তার স্কোয়ার সমান এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে ডিএন মানে ওইদিকে গেলে রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আমার চেয়েছে ইডি এর মানটা বা ডিই। আবার জানি ডিই সমান 2 গুণ ডিএন, ডিএন এর মান বের করেছি, সমান 2 গুণ এফ স্কোয়ার মাইনাস সি। সংক্ষিপ্তকরণগুলো একটু দেখবে, শক্ত কিছু নয়। আচ্ছা, প্যারামেট্রিক সমীকরণটা যদিও পড়াইনি, ধরো কোনো বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার যদি হয়, তাহলে তার প্যারামেট্রিক সমীকরণটা কিরকম হবে। ক্লাস 10 একটা কি জিনিস পড়েছিলে, যে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে 1 নেই, এ স্কোয়ার রয়েছে। এ স্কোয়ারের সঙ্গে যদি আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখি, তাহলে কি পাবো, এটা সমান এ স্কোয়ার ইন্টু এটা 1 মানে এ স্কোয়ার। এবার এই দুটোকে যদি আমি সেপারেট করে দিই, কি হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান এ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস এ কস থিটা তার হোল স্কোয়ার।
তাহলে এই যে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এরকম ভাবে লেখা গেল, তার মানে এক্স এর জায়গায় আমি কাকে লিখেছি, এ সাইন থিটা, ওয়াই এর জায়গায় এ কস থিটা। সাধারণত এক্স এর জায়গায় এ কস থিটা হয়, এক্স এর জায়গায় এ কস থিটা ধরা হয়, আর ওয়াই সমান এ সাইন থিটা। ঠিক আছে, সংক্ষিপ্তকরণগুলো প্রত্যেকটা পড়বে, পড়ার পর যেগুলো আমি বাকি রেখেছিলাম সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আর এমসিকিউ এর মধ্যে, সেই কটা পূরণ করে নেবে। আমার মনে হচ্ছে তোমরা কেউ অঙ্কগুলো করছো না, দেখাচ্ছ না, কেউ কোয়েশ্চেনও করছো না। সংক্ষিপ্ত উত্তরধর্মীর সংক্ষিপ্ত উত্তরধর্মী পর্যন্ত করবে, দীর্ঘ উত্তরধর্মী পরের দিন হবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী যে কটা বাকি থাকবে সে কটা নিয়ে আলোচনা করব, আর দীর্ঘ উত্তরধর্মী কি কি আমার বলে দেওয়ার থাকবে সে কটা আলোচনা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।